স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। আজ থেকে সারা দেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। সব বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা 12,70,583 জন। মোট কেন্দ্রের সংখ্যা 2,697টি। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশ্নপত্রের নিরাপত্তা থেকে শুরু করে পরীক্ষার্থীদের জন্য একাধিক কঠোর নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা চলবে বেলা 1টা পর্যন্ত। প্রথম দিন সবাই একটু আগে বেরিয়ে আসছে এবং সবাই ভালোভাবে এসে পৌঁছেছে। পরীক্ষার পদ্ধতি আলাদা, আমার থেকে এই জিনিসটা ভালোই লাগতেছে। সবাই একই কোশ্চেনে পরীক্ষা দিচ্ছে। প্রিপারেশন মোটামুটি ভালো। চিন্তা তো অবশ্যই প্রত্যেক মাতামারের চিন্তা থাকে, বিশেষ করে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা জীবনের কেরিয়ার গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দোয়া দূরত পড়তেছি যেন সব মেয়েরা ভালো রেজাল্ট করতে পারে, সব বাচ্চারা ভালো রেজাল্ট করতে পারে। এ বিষয়ে জানাতে আবারও যুক্ত হচ্ছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। কথা বলবো তার সাথে। স্বস্তিকা, পরীক্ষা তো এরই মধ্যে শুরু হয়ে গেছে, আপনি তো বিভিন্ন কেন্দ্র ঘুরেছেন, সার্বিক পরিবেশ কেমন দেখলেন? আমরা এই মুহূর্তে রয়েছি তেজগাঁওয়ে সরকারি বিজ্ঞান যে কলেজ রয়েছে, আমরা সেই কলেজটিতে রয়েছি। ঠিক এর আগে আমরা ছিলাম ভিকারুননিসা কলেজে, আমরা গিয়েছি মতিঝিল আইডিয়ালে, এবং প্রত্যেকটি কেন্দ্রের বাইরের যে নিরাপত্তা, আইনশৃঙ্খলা বাহিনী সহ যে নিরাপত্তা রাখা হয়েছে সেটি খুব সুন্দরভাবে সবাই পালন করছে। এর পাশাপাশি প্রতিটি কেন্দ্রের সামনেই কিন্তু যারা অভিভাবকরা রয়েছে তারা অপেক্ষারত রয়েছে, এবং পরীক্ষা শুরু হওয়ার পরপরই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা সেই যে কেন্দ্রে পরীক্ষা হচ্ছে সেই কেন্দ্রের সামনে যাতে কোনো যানজট না হয় সেই বিষয়টিকে খেয়াল রাখা হচ্ছে। এবং ঠিক পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং অভিভাবকদের সুবিধার্থে যত পদক্ষেপ নেওয়া যায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সেই সকল পদক্ষেপগুলোই নেওয়া হচ্ছে। এবং ঠিক তার ব্যতিক্রমও কিন্তু নয়। এই যে আমরা এখন যে কেন্দ্রটিতে রয়েছি, এই কেন্দ্রের সামনে কিন্তু অভিভাবকরা অপেক্ষা করছেন এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কারণ পরীক্ষা শুরু হয়েছে, বেলা 1টা পর্যন্ত পরীক্ষা চলবে। যে পরীক্ষায় কিন্তু অংশ নিয়েছে প্রায় 12 লাখেরও বেশি শিক্ষার্থী, এবং এবার সারা বাংলাদেশে বলতে 9টি শিক্ষা বোর্ডের অধীনে একই কিন্তু পরীক্ষা হচ্ছে, যে বিষয়টিকে কিন্তু অভিভাবকরা সাধুবাদ জানিয়েছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এই অভিন্ন প্রশ্নে যে পরীক্ষা হওয়া এবং পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হওয়া, এই বিষয়টি আসলে তাদের যারা সন্তানরা রয়েছে তাদের সন্তানদের জন্য অনেক ভালো হবে। এই বিষয়টি যেমন দেখছেন, ঠিক সেরকম কেন্দ্রের বাইরের যে নিরাপত্তা, সেই কেন্দ্রের বাইরের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয়টিকেও কিন্তু তারা স্বাগত জানিয়েছেন। এবং কিছু সময় পরই হয় পরীক্ষা শেষ হবে বেলা 1টায়। সেই পরীক্ষা শেষ হলে আমরা পরের সংবাদে জানাতে পারবো যে বাংলা প্রথম পত্র পরীক্ষা শিক্ষার্থীদের কেমন হলো। ছিলেন স্বস্তিকা সিংহ। দীর্ঘদিন ধরে আইনি জটিলতার কারণে শূন্য থাকা দেশের প্রায় 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বলে রায় দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। আদালতে মামলা ঝুলে থাকায় এতদিন আটকে ছিল প্রায় 32,000 প্রধান শিক্ষক পদের নিয়োগ। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই কাজ চালিয়ে নিচ্ছিল বিদ্যালয়গুলো। আপিল বিভাগের রায়ের ফলে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর কোনো আইনি জটিলতা থাকছে না। প্রাথমিক শিক্ষক হিসেবে যারা বেসরকারি স্কুল থেকে এসেছিল এবং যারা সরাসরি নিয়োগপ্রাপ্ত, সরকার আইনের মাধ্যমে নির্ধারণ করেছিল যে সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা মোদ্দা কথায় উপরে থাকবেন। যারা বেসরকারি স্কুল থেকে অধিগ্রহণ হয়ে আসছেন, সরকারি হয়েছেন, তাদের ক্রমটা থাকবে তারপরে। এটাকেই মূলত তারা চ্যালেঞ্জ করেছিলেন হাইকোর্টে, ওই আইনের সংশ্লিষ্ট বিধিকে। সেই বিধিটার রায় তাদের পক্ষে গিয়েছিল, অর্থাৎ অধিগ্রহণকৃত শিক্ষকদের পক্ষে গিয়েছিল, যার বিরুদ্ধে সরকার আপিল করেছিল, এবং আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই আপিলটি অ্যালাউ করেছেন। অর্থাৎ হাইকোর্টে যে রায়টি দিয়েছিল সেই রায়টি আর থাকলো না।
কুড়িগ্রামের ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এরই মধ্যে শুরু হয়েছে নদীর পার ভাঙন। অন্তত ৩৬টি পয়েন্টে এই ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। এতে বিলীন হচ্ছে বসতবাড়ি, গাছ ও কাঁচা পাকা সড়ক। নওগাঁয় আত্রাই ও ছোট যমুনা নদীসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আত্রাই নদীর জোতবাজার পয়েন্টে পানি বিপদসীমার ৫১ সেন্টিমিটার ও রেলওয়ে স্টেশন পয়েন্টে ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ছোট যমুনা নদীর নান্দাইবাড়ি বেড়িবাঁধের কয়েকশো মিটার এলাকা চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বৃষ্টি ও উজানের ঢলে উত্তরের জেলা গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধির সঙ্গে দেখা দিয়েছে নদীর পার ভাঙন। এ নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে নদী পাড়ের মানুষের মধ্যে। বিস্তারিত জানবো প্রতিবেদনে। পাশে যে মানুষটি এখন অবস্থান করছেন তিনি মনোয়ারা বেগম। ৩ ছেলে মেয়েকে নিয়ে কষ্ট করে ১৫% জমি ক্রয় করেছিলেন এই নদী পাড়ে। সেখানে বসতবাড়ি করার জন্য কিছুদিন আগে এই জায়গাটুকু তিনি ক্রয় করেন। নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্রহ্মপুত্রের ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। আর এই ভাঙনের কবলেই কিন্তু পড়েছে মনোয়ারা বেগমের এই ১৫% জমি। ইতিমধ্যেই এই ১৫% জমির অর্ধেকটুকুই কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছেন। তার কষ্ট, তার দুঃখ দুর্দশা দেখার আসলে কেউ নেই। যে শাকসবজি করছি সেই শাকসবজি ভাঙি যা নিচ্ছে, আমরা এখন কি করবো? পশ্চিমে আমার জায়গা জমি নেই যে সেখানে যা খারাপ হবো। এই পর্যন্ত একটা কোনো মন্ত্রী কি কেউ একটা মেম্বার চেয়ারম্যান আসি যে একটা দেখশন করা, যে জায়গাটাতে একটা বস্তা কি বলো ফেলানের কোনো বুদ্ধি হওয়া নাকছে না। আমরা এখন কি করবো? আমার চোল বল নিয়ে আমার এখন চিন্তা ভাবনার মধ্যে দিন কাটটা নাকছি খুব। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর গত রাত থেকে টানা বৃষ্টির কারণে গাইবান্ধার তিস্তা, ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। একদিকে যেমন পানি বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে এই পানি বৃদ্ধির ফলে কিন্তু ভাঙন ব্যাপকভাবে দেখা দিয়েছে। আমরা এখন অবস্থান করছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রসুলপুর এলাকায়। এখানে কিন্তু এই ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এই ভাঙনের ফলে নদী পাড়ের মানুষেরা বসতবাড়ি হারিয়ার পাশাপাশি তাদের আবাদি জমি এবং ফসলি জমি কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। দিশাহারা এই সকল মানুষদেরও আমরা কথা শুনবো। এমপিরে ভোটের সময় আইসা হাত ধরে পাও ধরে, আর এখন আমরা ভাইসা যাইতেছি আঙ্গরে এমপিরে খোঁজও নেয় না। জমি এখানে জমি সেখানেও ভাঙি যাওয়া নাইছি, তেমন কুড়ি জায়গায় ঠাই নিবে, ঠাই নেওয়ার তো জায়গা নেই। বেমাত্রা পানি বাড়ার কারণে আমার এই মূলের আবারটা শুদ্ধ ভাঙি যাচ্ছে। তাও এই জায়গায় নদী কোনো বান্ধার কি কোনো আলাপ করতেছে না কোনো এমপি মন্ত্রী। নদী ভাঙনের কবলে পড়ে বসতবাড়ি এবং ফসলি জমি হারিয়ে দিশেহারা এই সকল নদী পাড়ের মানুষদের প্রত্যাশা, সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে ভাঙনকৃত এলাকায় জিও ব্যাগ অথবা সিসি ব্লক বসিয়ে ভাঙন রোধ করে। গাইবান্ধার ব্রহ্মপুত্র পাড় থেকে আতোয়ার রহমান রানা, দীপ্ত সংবাদ। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করেছে ইংল্যান্ড, বেলজিয়াম ও যুক্তরাষ্ট্র। 3টি আলাদা ম্যাচে যুক্তরাষ্ট্র 2-0 গোলে বসনিয়াকে ও ইংল্যান্ড 2-1 গোলে হারায় কঙ্গোকে। আরেক ম্যাচে 2 গোলে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়েছে বেলজিয়াম। ম্যাচের বয়স তখন 82 মিনিট। বক্সের থেকে বাইরে ফ্রি কিক পেল যুক্তরাষ্ট্র। দারুণ এক মাপা শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্বাগতিকদের সেরা পারফর্মার মালিক টিলম্যান। গর্জনে ফেটে পড়ল সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম। 2026 ফুটবল বিশ্বমঞ্চে স্বাগতিকদের চরম নাটকীয়তা আর রোমাঞ্চের এক অবিশ্বাস্য প্রদর্শনী হলো রাউন্ড অফ 32-এ। মহারণে বসনিয়ার বিপক্ষে ম্যাচে 65 মিনিটে গোলদাতা ফ্লোরিয়ান বালোগানের লাল কার্ডে 10 জনের দলে পরিণত হয়েও দমে যায়নি স্বাগতিকরা। বরং ম্যাচে প্রায় শেষ দিকে টিলম্যানের দুর্দান্ত ফ্রি কিক গোলে জোড়া গোল ব্যবধানে ম্যাচ জিতে নেয় এবারে আসরের প্রধান আয়োজকরা।
চমকের শেষ এখানেই নয়, অবিশ্বাস্য, অভাবনীয়, কল্পনাতীত আরো অনেক বিশেষণই হয়তো ব্যবহার করা যায় বেলজিয়াম সেনেগাল ম্যাচে। পাগলাটে এক লড়াইয়ের সাক্ষী হলো সিয়াটল স্টেডিয়াম। ফুটবলের সব রোমাঞ্চকে স্পর্শ করে ম্যাচের নির্ধারিত সময় শেষ কয়েক মিনিট আগে খাদের কিনারে থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো বেলজিয়াম। ম্যাচ জুড়ে দারুণ খেললেও মুহূর্তে 2 গোলে লিড হারিয়ে ফেলে সেনেগাল। শেষ 32 ম্যাচে 85 মিনিট পর্যন্ত জোড়া গোলে পিছিয়ে ছিল দ্য রেড ডেভিলস। সেখান থেকে 3 মিনিটে 2 গোল করে 2-2 সমতায় ফেরে তারা। আর অতিরিক্ত সময় শেষ দিকে বিতর্কিত এক পেনাল্টিতে 3-2 ব্যবধানে জয়ে শেষ 16 উঠে ইউরোপের দলটি। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে গুছিয়ে নেওয়ার মাঝে দারুণ এক গোলে চমকে দিল DR কঙ্গো। দীর্ঘ সময় পিছিয়ে থেকে বিদায়ের শঙ্কা জাগে ইংল্যান্ডের। সেই ধাক্কা সামলে নিতে বেশ খানিকটা সময় নেয় ইংলিশরা, তবে এরপর আক্রমণের ঝড় তোলে তারা। 2 গোল করে ইংল্যান্ডকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জয় উপহার দেওয়ার পাশাপাশি বিশ্বকাপে নতুন ইতিহাসও গড়লেন অধিনায়ক হ্যারি কেইন। কঙ্গো DR এর বিপক্ষে শেষ দিকে করা জোড়া গোলে ইংল্যান্ড 2-1 ব্যবধানে জয় তুলে নিয়ে নিশ্চিত করেছে শেষ 16 টিকিট। আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বুধবার শেষ 32 ম্যাচটি 2-1 গোলে জিতেছে 3 লায়ন্স। বিশ্বকাপে 16 ম্যাচে 12 গোল করেছিলেন ব্রাজিল কিংবদন্তি পেলে। আর ইংল্যান্ডের হয়ে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে কেনে গোল সংখ্যা এখন 20। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা 2018 বিশ্বকাপে 6 গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ থেকে বিদায় নিয়েছে জর্ডান ও সাউথ কোরিয়া। নিজ নিজ দেশে ফিরে একদল উষ্ণ অভ্যর্থনা পেলেও অন্য দল ফিরেছে লজ্জা আর অপমানের বোঝা মাথায় নিয়ে। 2 দেশের ফুটবলারদের ঘরের মাটিতে ফেরার দৃশ্যটা ছিল সম্পূর্ণ বিপরীত। বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম ইতিহাস গড়ে পা রাখে ওয়েস্ট এশিয়ার দেশ জর্ডান। গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে ঠিকই, কিন্তু মাঠের লড়াইয়ে তারা জয় করে নিয়েছে কোটি ভক্তের মন। মঙ্গলবার আম্মানের কুইন আলিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটি খেলোয়াড়দের বহন করা বিমান অবতরণ করে। এতে চারপাশে তৈরি হয় এক ভিন্ন উৎসবের আমেজ। দেশটির রাজপুত্র প্রিন্স ফয়সাল বিন আল হুসেইন উপস্থিত থেকে ফুটবলারদের লাল গালিচা সংবর্ধনা জানান। ভক্তদের এমন ভালোবাসায় আপ্লুত খেলোয়াড়রা। সমর্থকদের ভালোবাসাকে অন্তর থেকে সম্মান জানাই আমরা। ইচ্ছে ছিল বিশ্বকাপের মঞ্চে তাদের মুখে আরো বড় হাসি ফোটানোর। আর্জেন্টিনা, অস্ট্রিয়া এবং আলজেরিয়ার মতো কঠিন গ্রুপে পড়েও বুক চিতিয়ে লড়েছে জর্ডান। আলজেরিয়া কিংবা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিপক্ষে মাত্র 1 গোলে ব্যবধানে পিছিয়ে থাকা সবখানেই ছিল তাদের লড়াকু মানসিকতা। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি মারওয়ান জুমা মনে করেন, এই আত্মবিশ্বাসী আগামীতে তাদের পথ দেখাবে। আমাদের লক্ষ্য বড় ছিল। এই 3 ম্যাচে আমরা দেখিয়েছি আমরাও বিশ্বমঞ্চে লড়াই করতে জানি। জর্ডানের উৎসবে বিপরীতে সাউথ কোরিয়া ইনচন বিমানবন্দরের চিত্রটা ছিল পুরো উল্টো। কোরিয়ান ফুটবল মৃত কিংবা হুং মিয়ং বো বিদায় হও এমন সব প্ল্যাকার্ড হাতে দুধ্বনিতে কেঁপে ওঠে বিমানবন্দর এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে তৈরি করতে হয় বিশেষ নিরাপত্তা বলয়। চেকিয়াকে 2-1 গোল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও মেক্সিকো এবং সাউথ আফ্রিকার কাছে হেরে বিদায় নেয় এশিয়া দেশটি। এমন ভরাডুবি মেনে নিতে পারছেন না দেশটির সরকারও। ব্যর্থতার কারণ অনুসন্ধানে ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে দেশটির প্রেসিডেন্ট। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। ধর্মীয় রীতি অনুযায়ী মানুষের অন্তিম ঠিকানা কবর, কিন্তু মর্মান্তিক হলেও সত্য, ঢাকায় এই কবর দেয়া নিয়েও রয়েছে শ্রেণী বৈষম্য। প্রিয়জনের শেষ ঠিকানা সংরক্ষণ করতে গেলে গুনতে হবে 10 লাখ থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত, যা নিম্ন ও মধ্যবিত্তের জন্য আকাশ কুসুম স্বপ্ন। জীবনের শেষ ঠিকানার এই জায়গাটির নাম হচ্ছে কবর। 8 ফিট বাই 4 ফিট দৈর্ঘ্যপ্রস্থের এই জায়গাটির দাম কতই বা হতে পারে? 1 লাখ, 2 লাখ বা তার কিছুটা বেশি। তবে সিটি কর্পোরেশনগুলো তথ্য বলছে এই জায়গাটুকু সংরক্ষণ করতে হলে গুনতে হবে কোটি টাকা, তাও আবার 25 বছরের জন্য। তাহলে প্রশ্ন হচ্ছে, যার আর্থিক সক্ষমতা নেই সে কি ধরে রাখতে পারবে তার জীবনের এই শেষ মাটিটুকু?
বিপুল জনসংখ্যার এই নগরীতে প্রতিনিয়ত মৃত্যু ঘটছে। তাদের শেষ ঠিকানা ঢাকার 2 সিটি কর্পোরেশনের অধীনে নির্ধারিত 9টি কবরস্থান। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 6টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় 3টি কবরস্থান রয়েছে। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী ঢাকা উত্তর সিটির আওতাধীন বনানী কবরস্থানে যদি কেউ 15 বছর মেয়াদের জন্য কবর সংরক্ষণ করতে চান তাহলে গুনতে হবে 1 কোটি টাকা, আর 25 বছরের জন্য এই অঙ্ক দাঁড়াবে 1.5 কোটি টাকায়। এছাড়া উত্তরা 4 নম্বর সেক্টরের কবরস্থানে 15 বছরের জন্য দিতে হবে 75 লাখ এবং 25 বছরের জন্য 1 কোটি টাকা। উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন আজিমপুর কবরস্থানেও রয়েছে বিভিন্ন মেয়াদে কবর সংরক্ষণের সুবিধা। এখানে 10 বছরের জন্য লাগবে 5 লাখ, আর 25 বছর মেয়াদে এই মূল্য দাঁড়াবে 20 লাখ টাকায়। 20 বছরের ভিতর হয়তো কবর ভাঙবে না, ওইটার একটা ওরা ফি নিয়ে রাখে। এখন প্রশ্ন দাঁড়ায়, তবে কি নিম্ন ও মধ্যবিত্তরা এই বিপুল ব্যয় বহন করতে পারবেন? এ বিষয়ে কথা হয় তরিকুল ইসলামের সঙ্গে। 4 মাস আগে মারা যাওয়া একমাত্র ছেলের কবর জিয়ারত করতে জোহরের নামাজের পর আজিমপুর কবরস্থানে এসেছেন এই পিতা। সমাজ অধিদপ্তর থেকে মনে হচ্ছিল যে আপনি কি কোনো টাকা পয়সা দিতে পারবেন কিনা, 10 বছর 20 বছরের জন্য 20 বছরে 20 লাখ, 10 বছরের জন্য 10 লাখ। তো বললাম যে ভাই আমাদের তো এরকম দেওয়ার মতো শক্তি অ্যাবিলিটি নেই, এই জন্য তো আমরা আপনাদের কাছে অ্যাপ্লিকেশন করছি, তো আমি তো পারলাম না। তো বললাম আমার কবরটা নিশ্চয়ই ভাঙবে ওই হারে, ওই যে টাকা দিলে তার ভাঙতো না। তার মতো এমন মানুষের সংখ্যা কম নয় যারা আর্থিক অবস্থার কারণে প্রিয়জনের কবর সংরক্ষণ করতে পারছেন না। ঢাকার প্রায় প্রতিটি কবরস্থান ঘিরে যে চিত্র প্রায় একই রকম। মা মরছে ওখানে, আমার ভিতর জলে, আমরা গরিব মানুষ আনি নেই খাই, আমরা কেমনে রাখুন টাকা পয়সা দিয়ে। এখন তো জনগণ বাড়তেছে, তাই না? যদি কবরস্থানটা যদি বড় না থাকে আর বেচা যদি হয়ে যায় তাহলে তো প্রবলেম হয়, কবর দিতে প্রবলেম হয়। যাদের আর্থিক অবস্থা ভালো সেই পরিবারের কেউ মারা গেলেও প্রিয়জনের কবর সংরক্ষণ করতে চান অনেকে, কিন্তু ঢাকার কবরস্থানগুলোয় স্থান সংকুলান না হওয়ায় কবর সংরক্ষণে নিরুৎসাহিত করা ছাড়া কোনো উপায় নেই বলে জানান এই মোহরার। 10 বছর মেয়াদে 5 লাখ টাকা, 15 বছর মেয়াদে 10 লাখ টাকা, 20 বছর মেয়াদে 15 লাখ টাকা, 25 বছর মেয়াদে 20 লাখ টাকা। যেমন উত্তর সিটি কর্পোরেশনে বর্তমানে 25 লাখ মেয়াদে যেটা আছে সেটা 1.45 লাখ টাকা চলতেছে। শোক আর আবেগের মুহূর্ত ও প্রিয়জনের শেষ ঠিকানাকে সংরক্ষণ করতে গিয়ে সাধ্যে কুলাচ্ছে না বেশিরভাগ নগরবাসীর। জনসংখ্যার বিবেচনায় ঢাকায় কবরস্থানের সংকট রয়েছে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। দীর্ঘ প্রায় 2 বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশের নাগরিকদের জন্য চালু হয়েছে ভারতের পর্যটন ভিসার কার্যক্রম। এ নিয়ে উচ্ছ্বাস যেমন রয়েছে তেমনি ভোগান্তিও কম নয়। ভিসা ফির চেয়ে কয়েক গুণ বেশি অর্থ হাতিয়ে নিচ্ছে দালাল চক্র। আবার অতিরিক্ত ভিড়ের কারণে প্রায়ই ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি ঢুকতে গিয়ে পকেটে ছিল মোবাইলটা নিয়ে গেছে। এবারে আমি একা না, আরও 5-6 জনের ওদের কাছে আমি কমপ্লেন করছি। ওরা বলে আমি কি করবো, বললাম আপনি সিসি ক্যামেরা টানেন, তাও টানতে চায় না। এত জ্যাম, একটা লিফট চালু, লিফট যদি বেশি চালু থাকতো তাহলে হয়তো এই ভোগান্তিটা হতো না। এই দেখেন না কত বড় লম্বা লাইন, আমার যাওয়ার সময় মোবাইলটাও নিয়ে গেছে। এই দীর্ঘ সারি চিকিৎসা কিংবা ভ্রমণের জন্য ভারতে যেতে ইচ্ছুক সাধারণ মানুষের। বুধবার রাজধানীর যমুনা ফিউচার পার্ক বন্ধ থাকায় বিভিন্ন এজেন্সিতে প্রবেশের জন্য একটি প্রবেশদ্বার থাকায় হুড়োহুড়ি বেঁধে যায়। এরই মধ্যে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, তাই ফাইলটা প্রসেস করার জন্য লেভেল 3-তে সকালে আসছিলাম, কিন্তু এত বড় লাইন যে দম ছাড়ার মতো উপক্রম হয় নাই। আমরা এর আগেই মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম এবং আলহামদুলিল্লাহ ইন্ডিয়ান মেডিকেল ভিসা আমরা পেয়েছি। গেল 28 জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালুর পরপরই নানা কারণে ভারতে যাওয়ার ভিড় বেড়ে যায়। তবে স্লট পেতে এখনো বিভিন্ন এজেন্সি জনপ্রতি প্রায় 5 থেকে 10 হাজার টাকা পর্যন্ত নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। হ্যাঁ, এজেন্সি তো নিচ্ছে টাকা, আপনি ভিসা ফি 1500 টাকা, ওরা 8 থেকে 10 হাজার টাকা করে নিচ্ছে। স্লট পেতে তো অবশ্যই, কারণ এখানে দালাল চক্র থাকে, হ্যাকার থাকে, সব কিছু মিলিয়ে একটু ভোগান্তি হলেও সাধারণ জনগণ কিন্তু এখন সুযোগটা পাচ্ছে। গতকালকে আবেদন করেছি, তো স্লটের জন্য 6,500 টাকা নিয়েছে, ওরা 7,000 বলছিল,
তো 6,500 টাকা দিয়েছি। অথচ এই খরচ মাত্র 1,500 টাকা। পর্যটন ভিসা চালুর পর দুই একজন নিজেরাই স্লট পেয়েছেন বলেও জানান। এছাড়া যারা আগে মেডিকেল ভিসার জন্য আবেদন করেছিলেন তারাও ভিসা পেয়েছেন। এখন তো সবাই ট্রাই করতেছে, সেই ক্ষেত্রে এখন তো একটু এরকম হবেই। দ্যাট মিনস কিছুদিন পর আশা করা যাচ্ছে যে সেটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। সাধারণ মানুষ বলেন বিভিন্ন কারণেই পার্শ্ববর্তী দেশে যেতে হয়, তাই ভিসা সংক্রান্ত জটিলতা না থাকাই ভালো। ট্যুরিস্ট ভিসা অবশ্যই ভালো হয়েছে। আমি মেডিকেল ভিসা করেছি, আমার ধরেন নেক্সট টাইম আমি সুস্থ, এখন আমি ট্যুরিস্ট ভিসা করে যেতে পারবো চিকিৎসা, জাস্ট মেডিসিন নেওয়ার জন্য তো আমি ট্যুরিস্ট ভিসা করতে পারি। মানে এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে, বিভিন্ন জায়গায় যাওয়া যাবে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভিসা আবেদন কেন্দ্রে পর্যটন ভিসার আবেদন নেওয়া শুরু হয়েছে। 2024 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর নিরাপত্তার কারণ দেখিয়ে পর্যটন ভিসা স্থগিত করেছিল ভারত। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মহাত্মা গান্ধীর মূর্তির মুখ ও হাতে কালো কাপড় বেঁধে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকালে পূর্ব বর্ধমান জেলায় কাটোয়া শহরের স্টেশন বাজার এলাকায় মহাত্মা গান্ধীর মূর্তিটি কালো কাপড় বাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো কাপড় সরিয়ে ফেলে। তবে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। অনেকেই এর নিন্দা জানিয়েছেন। এই ঘটনাকে বৃহত্তর ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে কংগ্রেস। একই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর জানতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।